বন্ধুরা, বর্তমানে বিশ্বজুড়ে গ্যাসের সংকট, জ্বালানির সংকট, ডিজেল পেট্রোলের সংকট রয়েছে। তার কারণ স্ট্রেট অফ হরমুজ ব্লক করেছে ইরান, যার ফলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ থমকে গেছে, স্তব্ধ হয়ে গেছে। এরই মাঝখানে আমরা দেখলাম বাংলাদেশ ভারতের সামনে হাত জোর করে ভিক্ষা চাইতে শুরু করেছে, আমাদেরকে একটু তেল সরবরাহ করো। বাংলাদেশকে তেল কিনতে পারছে না। বাংলাদেশ সৌদি আরব থেকে তেল কিনতো, পরিশোধিত তেল তারা কিনতো। ওখানে বড় রিফাইনারি নেই যে তারা কাঁচা তেল এনে তাকে রিফাইন করবে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্টে কনভার্ট করবে। সে ক্ষমতা তাদের নেই। তাদের ক্ষমতা রয়েছে শুধু মুখে বাতেলা মারার, আর কোনো ক্ষমতা তাদের নেই। তাই তারা ভারতের কাছে অনুরোধ করলো, ভিক্ষা চাইলো, আমাদের একটু তেল সরবরাহ করো। এবারে এটা কি বিনা পয়সায় হবে? সেটা কখনো সম্ভব না, কেউ কাউকে বিনা পয়সায় দেয় না। তবুও এক দেশ অন্য দেশকে অনুরোধ করে, ভাই এটা আমাদের দাও, আমাদের প্রয়োজন। তখন সেটা এক দেশ অন্য দেশকে সরবরাহ করে। যার কাছে অনেক অপশন থাকে তাকে অনুরোধ করতে হয় না, তাকে বললেই হয় ভাই এটা লাগবে পাঠাও, তখন সে পেয়ে যায়। কিন্তু যার কাছে কোনো অপশান থাকে না তখন তাকে অনুরোধ করতে হয়। বর্তমানে বাংলাদেশের কাছে কোনো অপশান নেই। বাংলাদেশকে পরিশোধিত তেল সরবরাহ করার মতো আশেপাশে কেউ নেই। ভারত ছাড়া আশেপাশে যদি বড় দেশ দেখি, একমাত্র চীন, সে সরবরাহ করতে পারত, কিন্তু চীনে তেল উৎপাদন হয় না। অর্থাৎ চীনের যে মাটি তার নিচে তেল পাওয়া যায় না, যেটা পাওয়া যায় খুবই কম। তারা রাশিয়া থেকে তেল কেনে, তারা ইরান থেকে তেল কেনে, তারপর তাদের চাহিদা মেটায়। তাদের চাহিদা ভারতের থেকে অনেক বেশি, তাই তারা বাংলাদেশকে তেল সরবরাহ করেনি বা করতে পারবে না। উপায় কি? একমাত্র ভারত। তাই ভারতের কাছ থেকে বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে তেল কিনছে। ভারতের আসাম থেকে বাংলাদেশ পর্যন্ত পাইপলাইন রয়েছে, তেলের পাইপলাইন। এই পাইপলাইন তৈরি করেছিলেন শেখ হাসিনা। তিনি বুঝতে পেরেছিলেন এই পাইপলাইন করলে তাদের দেশে তেল নিয়ে যাওয়ার যে খরচ সেটা অনেক কমে যাবে। কিন্তু বাংলাদেশিরা প্রচার করতে শুরু করে, মানে যারা তার কাটা বাংলাদেশি, যাদেরকে আমরা কাংলুস বলি, সেই কাংলুসে তারা প্রচার করা শুরু করলো এই পাইপলাইনটা তৈরি করা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে তেল পাঠানোর জন্য। এটা বাংলাদেশি, মনে রাখতে হবে। এরা মিথ্যা কথা, ফেক নিউজ ছড়ানোতে ওস্তাদ। সেরকম একটা ফেক নিউজ আমি পেয়েছি, যেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেখানে বলা হয়েছে ভারত থেকে আমরা তেল কিনেছি, ভিক্ষা করিনি। একই রেটে বিশ্বের যে কোনো দেশ থেকে আমরা তেল কিনতে পারতাম। তা কোন দেশ তো দেখো এই মুহূর্তে তেল দেবে? তোদেরকে তেল সরবরাহ করতো সৌদি আরামকো, যেটা বিশ্বের সবচেয়ে বড় তেলের কোম্পানি, অয়েল রিফাইনারি কোম্পানি সৌদি আরামকো। সে বাংলাদেশকে তেল সরবরাহ করত। বাংলাদেশের কাছে তেল বিক্রি করায় বরং ভারতের লাভ বেশি। তারা রাশিয়া থেকে কিনে $50-60, বাংলাদেশে বিক্রি করে $117। এই ডেটাটা কোথায় রয়েছে? কোনো পাবলিক ডোমেনে কি অ্যাভেলেবেল আছে? দয়া করে লিঙ্কটা সেন্ড কর। যদি কোনো পাবলিক ডোমেনে থেকে থাকে সেটা সেন্ড কর, কারণ এটা পুরোপুরি মিথ্যা কথা, সেটা সকলে জানে। কিন্তু ভারতের মতো বাংলাদেশে যদি অত্যাধুনিক অয়েল রিফাইনারি থাকতো, তাহলে বিশ্বের যে কোনো দেশ থেকে প্রতিযোগিতামূলক দরে তেল কিনে আমরা রিফাইন করতে পারতাম, যেটা কোনোদিন পারবি না। প্রতিযোগিতামূলক দর তোদেরকে কে দেবে? তোদেরকে কম রেটে তেল কে দেবে? 2 নম্বর কথাই যে এখন বললি, আমাদের কাছে যদি বড় রিফাইনারি থাকতো, সেটা তৈরি করতে হয়, সেই ইচ্ছা শক্তি তাদের নেই। এটা বলবো না যে তোদের কাছে তার প্রয়োজনীয় উপকরণ নেই বা অর্থ নেই, কিন্তু তোদের ইচ্ছা শক্তি নেই। কারণ তোরা সব ভাঙতে ভালোবাসিস, গড়তে নয়।
সবচেয়ে ভালো হতো রাশিয়া থেকে সরাসরি স্বল্প দামে কিনতে পারলে। রাশিয়া এখন কম দামে দিচ্ছে না, আর তোদেরকে রাশিয়া দেবে না। তোদের ওখানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া বানিয়ে দিচ্ছে সেটাও ভারতের অনুরোধে। তোদেরকে রাশিয়া তেল দেবে না। রাশিয়ার কাছে চীন রয়েছে, ভারত রয়েছে, এদেরকে বিক্রি করি ওর অস্থির, ওর দরকার নেই কাউকে বিক্রি করার। তোদের মতো একটা দেশকে যারা বেইমান চিটিংবাজ, হয়তো দেখা যাবে তেলে জাহাজ পৌঁছলে টাকা যায়নি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তার পেমেন্ট এখনও যায়নি, তার ইনস্টলমেন্ট এখনও যায়নি, ডিউ পড়ে আছে। ইউনি শেষে সকলের টাকা ডিউ রেখে দিয়ে রিজার্ভ বাড়িয়ে দেখে চলে গেছে। দেখা গেছে টাকা শোধ করতে গিয়ে যে রিজার্ভ আছে ওর থেকে বেশি টাকা লাগবে। যে তোর চিটিংবাজের দেশ, তোদের সঙ্গে কেউ ব্যবসা করতে চায় না। ভারত কেন করছে সেটাও আমি বুঝি না। ভারতের উচিত এই মুহূর্তে সব কিছু বন্ধ করে দেওয়া, তাহলে তারা বুঝতে পেরে যাবি। সেটা না করে আমাদেরকে আব্বুদের মুখাপেক্ষী করে রাখা হয়েছে। আমরা কারো কাছে সাহায্য চাই না। এটা অনেক আগে চুক্তি করা যে ভারত প্রতি বছর লাখ টন তেল আমদানি করবে। চুক্তি ভেঙে দে, চুক্তিটা ভেঙে দে। এতদিন তো কোনো তেল সরবরাহ হয়নি পাইপের মাধ্যমে। হঠাৎ করে তো সরকার ক্ষমতা এলো, নতুন সরকার এলো, সে ভারতের কাছে ভিক্ষা চাওয়া শুরু করে দিল, ভাই আমাদের তেল দাও, আমাদের এটা দাও, আমাদের ওটা দাও। আবার শুনছি ব্যবসা বাণিজ্য নাকি বেড়ে গেছে, মানে আগে যা হতো তার থেকে বেড়ে গেছে। তোদের ওখানে যেই সরকার আসুক না কেন, দেশ চালাতে গেলে ভারত ছাড়াও উপায় নেই। তোরা ভারত ছাড়া তোরা অচল, শুধু মুখেই বড় বাতলা মারতে পারিস, তোরা ভারত ছাড়া অ্যাকচুয়ালি অচল। তোদের কি আছে? তোদের দেশে আছেটা কি? তোদের দেশে যা এলাকা রয়েছে, যা জমি রয়েছে, তার থেকে বেশি সংখ্যক মানুষ বাস করছে। পর্যাপ্ত খাদ্য উৎপাদন হয় না, পর্যাপ্ত খনিজ সম্পদ নেই। আর যদিও তোরা সেটাকে ম্যানেজ করে করতে পারতি, তোদের সেই ইচ্ছা শক্তিটাও নেই। সব মাথা মোটার দল। আজ অবধি বাংলাদেশ কোন বালটা ছিঁড়তে পেরেছে বিশ্বে? কিছু করতে পেরেছে আজ অবধি? কোনো জায়গায় তারা নিজেদেরকে তুলে ধরতে পেরেছে? আজ পর্যন্ত অলিম্পিকে একটা গোল্ড মেডেল জিততে পেরেছে? ক্রিকেটে একটা ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছে? ফুটবলে একটা ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছে? ফুটবলে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পেরেছে? তারা কি করতে পেরেছে? গার্মেন্টসে তারা ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। কদিন থাকতে পারবে? তাও ভারতের দয়া ছিল। ভারত এতদিন এক্সপোর্টের দিকে নজর দেয়নি। ভারত ভেবেছে আমাদের আভ্যন্তরীণ চাহিদা রয়েছে, এটা মিটিয়ে বাঁচি, তারপরে এক্সপোর্ট করব। তা সেটা বিশাল। সেই বাজারের চাহিদা মেটাতে গেলেই ভারত হিমশিম খায়, বাইরে এক্সপোর্ট করার কথা পরে। আর সেই সুযোগ নিয়ে তোরা বাইরে এক্সপোর্ট শুরু করলি। তোদের দেশে অর্ধেক কেন 90% লোক ঠিকঠাক পোশাক পরতে পারে না, এই অবস্থা। আবার বলিস আমরা সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টার, আর বাকিতে ঢুডু। বিশাল এক সমুদ্র থাকার পরেও তেল গ্যাস অনুসন্ধান করে না। বাংলাদেশ বসে থাকলেও ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য এবং সমুদ্রের অনুসন্ধান চালিয়ে আমাদের ব্লকে তেল গ্যাস অনেক আগেই টানা শুরু করে দিয়েছে। ওই যে বললাম না, শুধু অজুহাত। কেন করে না? যদি থাকে তোদের ওখানে, কেন করে না? কারণ মাটির গভীরে একটি তেলকূপ 3-4টি দেশেরও বিস্তৃত থাকে, যে যার আগে তুলে শেষ করতে পারে। আচ্ছা, কিংবা সমঝোতার মাধ্যমে তোলে। তুই ভাই বিশাল জ্ঞানী, ঠিক আছে, তোর নুনুতে সব জ্ঞান আটকে আছে, ওই জন্য এই অবস্থা। আর যদি আপনি জানতেই না পারেন যে কূপ আপনার দেশেও পড়েছে, তাহলে প্রতিবেশী যে তেল বিক্রি করে লালে লাল হবে। বাবা, মানে এমন কথাবার্তা, যেটা বাংলাদেশে বিশাল খনিজ সম্পদ রয়েছে, বিশাল তেলের ভাণ্ডার রয়েছে, আর ভারত সব নিয়ে নিচ্ছে, ওরা বসে বসে বাল ছিঁড়ছে। তোদের নাকি বিশাল সেনাবাহিনী রয়েছে, বিশাল নৌবাহিনী রয়েছে, তা সেগুলোতে ভাত কাটকা, সেটা করতে পারছিস না, কারণ সেটা কিছু নেই, সব ফাঁকা আওয়াজ। যদি থাকতো বাংলাদেশ হাতে নিয়ে না, মানে কী যে করতো কোনো ঠিক ছিল না। ওই জন্য নেই বাংলাদেশের। এই যে মধ্যপ্রাচ্যে যেখানে তেলের জন্য এত লাফালাফি, আজকে ইরান এমন শুরু করেছে, বলছে নিজে পাবো না, কাউকে পেতেও দেবো না, নিজে খাবো না, কাউকে খেতেও দেবো না। এই কাজকে দেখ মধ্যপ্রাচ্যের অবস্থা। ওই দুবাই, সৌদি আরবিয়ার জন্য, কাতারের জন্য, কুয়েতের জন্য মধ্যপ্রাচ্যের একটু নাম ছিল, এখন সেটাও নেই। আজ তেলটা যদি শেষ হয়ে যায় না একবার, ওরা কেউ পুজবে না পর্যন্ত, ওরা না খেয়ে মরবে।
ওখানে কেউ থাকবে না, তোরা বেঁচে আছিস ভারতের দয়ায়, তারপর বড় বাতেলা মারিস। যদি ভারত না থাকতো তোদের ওই একই অবস্থা হতো। বঙ্গীর পুতেরা এমনভাবে প্রচার করবে যেন ভারতের তেল না হলে আমরা মারা যাব। না রে পুত, আমরা মরব না। সিঙ্গাপুরে 1 কেজি চাল উৎপাদন করে না। বাবা, সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করছে। কেউ না খেয়ে মরে না, খুব ভালো। কারণ টাকা থাকলে চাল বেচার দেশের অভাব নাই। টাকা কামানো শিখতে হয়, দালালি নয়। তুই ভাই অনেক টাকা কামিয়েছিস, তুই অনেক কিছু জানিস, অনেক জ্ঞানী। বিশ্বের সমস্ত বিলিনিয়ররা বাংলাদেশি। বলেন কি? ইলন মাস্ক বাংলাদেশি, মার্ক জুকারবার্গ বাংলাদেশি, জেফ বেজস বাংলাদেশি। সকলে ওরা বাংলাদেশি আমেরিকায় গিয়ে বসে আছে, বলছে আমরা বাংলাদেশে থাকবো না, বাংলাদেশ ভালো জায়গা নয়, লোক টানা হাসা করে, লোক উঠতে গেলেই ট্রেনে নামিয়ে দেয়, ওখানে থাকবো না। সব বাংলাদেশিগুলো। একদম তোর বিশাল জ্ঞান। বিশ্বের সমস্ত বড় বড় বিলিনিয়াররা বাংলাদেশি। ভারত তো কিছুই করে না, বাকিরা কিছুই করে না, যা কর তোরাই করিস। কোনো মুদি দোকানদার থেকে আপনি 1 লাখ টাকার বাজার করলে আপনাকে মাথায় তুলে রাখবে। আচ্ছা, অথচ ভারত নাকি মুদি দোকান আচ্ছা থেকে বাজার করার পরে আমাদের বঙ্গীর পুতা দোকানদারকে মাথা তুলে নাচতেছে। তোর পাড়ার দোকানদার তো, মানে একদিন যখন অন্যদের সঙ্গে ডিল করে সেটা পাড়ার দোকানদার তো, মানে 2 পাড়ার দোকানদার এরা ব্যবসা করতেছে, এরকম ব্যাপার। তোর আর কিছু বলার নাই, তুই ভাই বহুত কিছু জানিস। এই সব খবর নেটে ছড়িয়ে বেড়াস, আর আমাদের এখানে কিছু পাগল মানুষ সেগুলো বিশ্বাস করে গেলে আর বলে বাংলাদেশ তো খুব ভালো। আরে জানা একবার গিয়ে দেখ কত ভালো, গেলেই পকেট মেরে ছেড়ে দেবে। সব চিটিংবাজ বেঈমানদের বাচ্চা। আমেরিকা বিশ্বের সর্ববৃহৎ ক্রেতা, সেই ক্রয় ক্ষমতা ব্যবহার করে। ট্রাম্প বিশ্বের সব দেশকে বলছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনতে, না হলে 3-4 গুণ ট্যাক্স বসাবে। ভারত থেকে আমরা কোনো দুর্লভ ধাতু কিনা যে পৃথিবীর আর কোথাও সেটা পাওয়া যাবে না। খুব ভালো নে। এই যে আমেরিকা ট্যাক্স বসাচ্ছে, কেন বসাচ্ছে জানিস? তো জানা নেই। আমরা কিনি আলু, পেঁয়াজ, রসুন, যা পৃথিবীর অসংখ্য দেশ কম দামে সাপ্লাই দিতে প্রস্তুত। বরং আমাদের মতো বিশাল মার্কেট হারালে তাদেরই লস। তাই আপনাকে আয় করা শিখতে হবে। ভারত ব্যয় করতে না দিলে সিঙ্গাপুর যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, চায়না যাবেন, তবু দালালি করবেন না। দিচ্ছিল না চাল ভারত থেকে 10 টাকা বেশি কেজি প্রতি। আলু আর কে উৎপাদন করে? সিঙ্গাপুর আলু উৎপাদন করে। সিঙ্গাপুরে যা মালটা কিনবে সেটা ভারত হয়েই যাবে। সিঙ্গাপুর হচ্ছে একটা কি বলবো ট্রানজিট। সিঙ্গাপুর ট্রানজিট ফেসিলিটি দেয়, বন্দর রয়েছে ওখানে, যার মাধ্যমে সিঙ্গাপুর আজকে ফুলে ফেপে উঠেছে। সিঙ্গাপুর একটা বাণিজ্যিক কেন্দ্র মাত্র, যেমন দুবাই ছিল, এখন বর্তমানে সবাই সিঙ্গাপুরে শিফট করছে, কারণ দুবাই অস্থির একটি জায়গা। দুবাই সে আর খ্যাতি নেই। দুবাই ওরকম ট্রানজিট দিয়ে দিয়ে বড়লোক হয়েছিল, সিঙ্গাপুরও ট্রানজিট দিয়ে দিয়ে বড়লোক হয়েছে। সিঙ্গাপুর কিছু উৎপাদন করে না। ইন্দোনেশিয়া তোদেরকে লাথি মেরে খেদাচ্ছে, ভিয়েতনামও একই অবস্থা, তোকে লাথি মারছে, তোদেরকে দেখতে পারে না। বিশ্বের কোনো দেশ বাংলাদেশিদের দেখতে পারে না, বাংলাদেশিদের কেউ এন্ট্রি দিতে চায় না। তাই তোরা রাত্রের অন্ধকারে কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করে ভারতের খাদ্য খাবার খেয়ে বড় বড় বাতেলা মারিস। কারণ তোরা বাংলাদেশি বেঈমান নেমোখারাম মির্জাফরের দল। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এখানে শেষ করছি। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।